এই বাজেটের একটা বড় লক্ষণ হচ্ছে ব্যয়ের বাজেটটা কমানো হয়েছে। অন দ্য আদার হ্যান্ড রেভিনিউ আর্নিংয়ের বাজেটটা আসলে কিন্তু বাড়ানো হয়েছে। এই বাড়িয়ে যে চেষ্টাটা চলছে সেটা চলবে এই যে আমার ওই ঘাটতিটা একটা সহন পর্যায়ে আনার চেষ্টা চলবে এবং এতেই ওই যে ব্যাংক ঋণ বা আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলোর একটা অপসারিত করবে আর কি। আর একটা এই উদ্দেশ্য হচ্ছে যে পরিষ্কারভাবে এটা স্পষ্ট যে এই ইকোনমিতে বহু অর্থ রয়ে গেছে যেটা করের আওতায় আসেনি, আনাও হয়নি এবং এনবিআরকে এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে। কেন করদাতা বাড়ছে না, কেন এ দিচ্ছে না ইত্যাদি, যার জন্য এই যে আমাদের সংস্কারের ভিতরে কিন্তু এই জাতীয় প্রেসক্রিপশনগুলো বেশি দেওয়া আছে। সেইটার একটা শুরু যে তোমার ইকোনমিতে টাকা আছে, তুমি নিচ্ছ না বা দিচ্ছে না বা নেওয়া হচ্ছে না, তুমি প্রচুর রেয়াত দিয়েছো অন্যদেরকে, দিয়ে তুমি ছোটোদেরকে বরং রেয়াত কেটে দিচ্ছ এই যে বৈষম্যটা, যার জন্য যে নীতি আর বাস্তবায়নের যে ডিফারেন্স মানে পৃথকীকরণের কিন্তু যুক্তিগুলো এইগুলোই। তো সেই জন্যই তাকে এই চাপটা দেওয়া হয়েছে। এবার টার্গেটটা বেশি করে দেওয়া হয়েছে। আপনি বলছেন সম্ভব কি না, অবশ্যই সম্ভব হতে হবে, কারণ খুবই স্পষ্ট এনবিআর কিন্তু প্রকৃতপক্ষে আসল করদাতার কাছে যাচ্ছে না, মানে যার দেওয়ার কথা তার কাছে যাচ্ছে না, না যেয়ে যে লোক ওই মধ্য পর্যায়ের যে করদাতা তার কাছেই বারবার যাচ্ছে। এখান থেকে তাকে শিফট করতে হবে, অর্থাৎ ওই যে দেয় তারই কাছে যায় বলেই ওই যারা দেয় না তারা কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। এখান থেকে একটা প্যারাডাইম শিফট তার হতেই হবে। এই প্যারাডাইম শিফটের লক্ষ্য রেখেই এটা কিন্তু করা। আমি এই জন্যই ওনাদের দুজনের সাথেও আবার একমত বলছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে উইদিন 1 মান্থের মধ্যে তারা স্পষ্ট ঘোষণা দিলেন যে কালো টাকার ওই প্রভিশন বাদ, এটা নাই। তারপরে তখনই আমরা বলেছিলাম যে ওটা তো আপনি শুধু গটা বাদ দিলেন, ওই যে 3-এর কত কি গতে বাদ দিলেন, কিন্তু খতে যে রয়ে গেছে এই যে বাড়ির গৃহায়নের ব্যাপারে এভাবে কিছু বলেনি। তখনই কিন্তু সন্দেহ হয়েছে, তখনও কিন্তু সমালোচনা হয়েছিল যে আপনি তো কিছু করেছেন, কিছু করেন নাই, এবং সেটা বোঝা গেল খুব ইচ্ছাকৃতভাবে। আমি এখানে বলি ইট ইজ এ কন্ট্রাডিকশন বাই এ গভর্নমেন্ট হুইচ হ্যাজ কাম, বৈষম্য কমানোর জন্যই যে সরকার এসেছে, নীতি নৈতিকতার কমানোর জন্যই যে সরকার এসেছে, বা যেটা প্রত্যাশা, গণপ্রত্যাশা, সেখান থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা উল্টো একটা অপসারণ চললো আর কি। অর্থাৎ উনি যেভাবে হোক ওই কালো টাকার ব্যাপারটা রেখে দিলেন। এখানে গৃহায়ন খাতকে যদি আপনি মনে করেন যে এটা না দেয় তাহলে গৃহায়ন খাত মারা যাবে, তাতে কিছু এসে যায় না এই জন্যই যে জিনিস আমি 40 লাখ টাকায় কিনতে পারতাম, ওই যার হাতে কালো টাকা আছে সে ওইটাকে 60 লাখ টাকা দর তুলে আমার কাছে। এবং অর্থাৎ আমি ইনডাইরেক্টলি এই সমাজে যে বহু টাকা যে অন্যায়ভাবে রয়ে গেছে সেইটার ব্যাপারে আমি এক ধরনের অ্যামনিস্টি দিলাম। কারণ কি এই 2025-26-এর বাজেটটা চাপ সেই মধ্যবিত্তদের উপরেই পড়তে যাচ্ছে না, সেটা আলাদা করে আলোচনা করে দেখা যাবে। আমি এই পয়েন্টটা থেকে করছি যে আপনি বৈষম্য বিরোধীর কমানোর জন্যে আপনার IMF-এরও যে কথা যে তোমার 0.5% অন্তত ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, সেই প্রেক্ষাপটে আপনি যদি সেই আগের অবস্থায় থাকেন অর্থাৎ ওই গৃহায়ন বা ওইসব খাতে যে সুযোগ কালো টাকা যেটা দিয়েছেন, তার মানে ইউ আর স্টিল প্যাট্রোনাইজিং দি ব্ল্যাক ইকোনমি অর দি ব্ল্যাক আর কি। হ্যাঁ, যেখানে আপনার বড় এজেন্ডা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে, যারা টাকাগুলো নিয়ে গেছে, যারা ওই যে টাকা পাচার করে গেছে, সেগুলো নেওয়ার জন্য বড় ব্যয় করে আইনের ব্যবস্থায় আনার জন্য, কারণ এটা জনগণের আস্থার জন্য প্রয়োজন। জনগণ দেখবে যে টাকা চুরি করে নিয়ে গেল আর আপনি কি করতে পারলেন, কিছু করতে পারলেন না। তো সেখানে এই কালো টাকার ব্যাপারটা এইটা দেওয়াটা আমি মনে করি একটা অত্যন্ত কন্ট্রাডিকশন।